কাহিনীর আজকের নিবেদন শ্রদ্ধেয় আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস সিরিজের কাহিনী দ্য রেড হেডেড লিগ। শার্লক হোমস চরিত্রটি প্রথম ছাপা হয়েছিল 1887 সালে। 1891 সালে দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনে ছোট গল্পের প্রথম সিরিজের মাধ্যমে তার জনপ্রিয়তা ব্যাপক হয়ে ওঠে। আজকের গল্পটি আমরা নিয়েছি আর্থার কোনান ডয়েলের দ্য কমপ্লিট শার্লক হোমস এই বইটি থেকে। শুরু হচ্ছে দ্য রেড হেডেড লিগ। গত বছর শরৎকালে শার্লক হোমসের সঙ্গে দেখা করতে গিয়েছি। গিয়ে দেখলাম একজন লাল চুলো মোটাসোটা ভদ্রলোকের সঙ্গে কথা বলছিল হোমস। শুধু লালই নয়, ভদ্রলোকের চুল একেবারে আগুনের মতো জ্বলজ্বল করছে, চুলের বাহার দেখবার মতো। হঠাৎ ঢুকে পড়ার জন্য ক্ষমা চেয়ে বেরিয়ে আসতে যাচ্ছি, হোমস আমাকে টেনে নিয়ে গেল ভিতরে। বললাম, আচ্ছা আমি তাহলে পাশের ঘরে বসি? না না না, বসো 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 বসো। মিস্টার উইলসন, ইনি হচ্ছেন ডক্টর ওয়াটসন, আমার সহযোগী। একে দিয়ে আপনারও কাজ হবে। আগন্তুক ভদ্রলোকের চোখে কৌতূহলের রোশনাই দেখা গেল। হোমস বসল, বলল, দেখো, আমার কাজ কারবারে তোমার উৎসাহ তো কম নয়। আমাকে নিয়ে অনেক গল্পও লিখেছ, যদি সেগুলো একটু বেশি এক্সাজারেটেড। দেখো, এর আগেও তোমাকে বলেছি ওয়াটসন, কল্পনা দিয়ে রাঙানো ঘটনা কখনোই বাস্তব ঘটনার মতো এক্সাইটিং হতে পারে না ওয়াটসন। না না, তাতে আমার সন্দেহ আছে। তাই নাকি? বেশ, আরও এক্সাম্পল দিচ্ছি। এই যেমন ধরো, মিস্টার জাভেজ উইলসন, মানে ইনি একটা অসাধারণ কেস এনেছেন আজ। দেখো, তোমাকে তো আমি আগেও বলেছি ওয়াটসন যে খুব অদ্ভুত আর অসাধারণ ঘটনার পেছনে বড় অপরাধ নাও থাকতে পারে। না না, থাকে, কিন্তু এমন ব্যাপারের পেছনে যা অতি সহজেই চোখ এড়িয়ে যায়। এই যে এই কেসটা এখন শুনছি, এর মধ্যে তো অপরাধের ছায়াটুকুও দেখছি না। তা সত্ত্বেও বলবো, ইদানিংকালের মধ্যে এমন বিচিত্র মামলা আর হাতে আসেনি। মিস্টার উইলসন, আপনার আশ্চর্য কেসটা আরেকবার ফার্স্ট থেকে বলুন তো, ডক্টর ওয়াটসনের শোনা দরকার। লম্বা কোটের পকেট থেকে একটা নোংরা দলা পাকানো খবরের কাগজ বের করে বিজ্ঞাপন দেখতে লাগলেন মিস্টার উইলসন। ভদ্রলোক একটু ঢিলে ঢালা টাইপের, পোশাক পরিচ্ছদ তাই, কারবারে ইংরেজদের চেহারা যেরকম হয় আর কি। ওয়েস্টকোটে ঝুলছে তামার অ্যালবার্ট চেন, তাতে লাগানো একটা চারকোনা ধাতু। চেহারার মধ্যে একমাত্র বৈশিষ্ট্য তার আগুন রাঙা লাল চুল, ভাবভঙ্গি বেশ অশান্ত। দেখলাম আমার মতো শার্লক হোমসও ভদ্রলোকের সর্বাঙ্গ পর্যবেক্ষণ করছে। চোখাচোখি হতেই হোমস হাসল। কিছুদিন ইনি মজুরের কাজ করেছেন, মুক্তি নেওয়ার অভ্যাস আছে। রাজমিস্ত্রির কাজও করেছেন, আর চীন দেশে ছিলেন, এবং এখন খুব লেখালেখি নিয়ে আছেন। চমকে উঠলেন জাভেজ উইলসন। কাগজে আঙুল রেখে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন হোমসের দিকে। আশ্চর্য মশাই, আপনি জানলেন কি করে? সত্যিই তো, প্রথম জীবনে জাহাজে চাকরি করতাম, ছুতোর মিস্ত্রি ছিলাম। আপনার হাত দেখে জানলাম, ডান হাতটা বাঁ হাতের চেয়ে বেশি মাস্কিউলার। কাজের হাত কি না? নসিনী কিভাবে জানলেন বা রাজমিস্ত্রি ছিলাম সেটা? আপনার ব্রেস্ট পিন দেখে জানলাম আপনি রাজমিস্ত্রি ছিলেন। আর নসির ব্যাপারটা বলে আপনার বুদ্ধিকে খাটো করতে চাই না। এখন যে লেখা নিয়ে আছি, বুঝলেন কিভাবে? আপনার ডান হাতের তলার 5 ইঞ্চি বেশ চকচক করছে, আর বাঁ হাতের কনুইটা কালচে মেরে গেছে টেবিলে ভর দিয়ে লেখার জন্য। আর চীন দেশে থাকাটা? ডান কবজিতে একটা ট্যাটু আঁকিয়েছেন, মাছের ট্যাটু, আঁশটা গোলাপি। এ কাজ চীন দেশেই হয়। এটি নিয়ে আমি একটু কাজ করেছি,
সেও লিখেছি। তাছাড়া ঘড়ির চেনের ওই চাইনিজ যে সিম্বলটা, তাতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আপনি চায়না ঘুরে এসেছেন। এই ব্যাপার, আমি ভাবলাম না জানি কি অসাধারণ ক্ষমতাই দেখাচ্ছেন। না, অত খুলে না বলাই ভালো, সুনামটা আর থাকবে না। পেয়েছেন আপনার বিজ্ঞাপনটা? হ্যাঁ, এই তো দেখুন দেখুন, এই যত গন্ডগোল হলো গিয়ে এই বিজ্ঞাপন থেকে। ডক্টর ওয়াটসন, এটা এবার একটু পড়ুন তো। আমি পড়লাম। ইউএসের স্বর্গত হপকিন্সের উইল অনুযায়ী রেড হেডেড লিগে একটা সদস্যপদ খালি আছে। সামান্য কাজের বিনিময়ে সপ্তাহে 4 পাউন্ড মাইনে দেওয়া হবে। বয়স যার 21-এর বেশি, চুলের রং লাল, তিনি অ্যাপ্লিকেশন নিয়ে বেলা 11টায় ফ্লিট স্ট্রিটের 7 নম্বর পোপস কোর্টে লিগের অফিসে ডানকান রসের সঙ্গে দেখা করুন। হতভম্ব হয়ে গেলাম। বললাম, এই আবার কি বিজ্ঞাপন? তাহলেই দেখো, ব্যাপারটা মামুলি নয় মোটেই। মিস্টার উইলসন, এবার আপনার আর্থিক অবস্থাটা একটু খুলে বলুন তো। পার্সন, এই কাগজটার নাম তারিখ লিখে রাখো। মর্নিং ক্রনিকল। তারিখটা দেখছি 2 মাস আগেকার, 27শে এপ্রিল 1890। বলুন মিস্টার উইলসন। আমার একটা মর্টগেজের ব্যবসা আছে, ছোট কারবার, একজন মাত্র কর্মচারী, তাও আবার হাফ মাইলের। নাম? ভিনসেন্ট স্পন্ডিং। বয়স খুব কম নয়, আবার ধরিবাজও নয়। না হলে বলুন, এই মাইনায় পড়ে থাকে। দোষের মধ্যে ফটো তোলার ভাই আছে, দিন রাত খালি ক্যামেরা নিয়ে টো টো করে ঘুরে বেড়ায় আর ছবি তোলে, বুঝলেন না? এখন আপনার কাছে কাজ করছে? তা করছে, একটা মেয়ে আছে, ওর বছর 14। আমি আনম্যারিড, তাই ওই সংসারে যাবতীয় কাজ করে। বেশ ছিলাম 3 জনে, বুঝলেন। কিন্তু মাস 2 আগে এই স্পল্ডিং এর বিজ্ঞাপনটা আনলো, বলল, আহারে, আমার যদি লাল চুল থাকতো। অবাক হয়ে জানতে চাইলাম ব্যাপারটা কি। ও তখন বিজ্ঞাপনটা দেখালো, বললে লাল চুলো লোকের আকাল পড়েছে বলেই নিশ্চয়ই বিজ্ঞাপন দিয়েছে ও ছিঁড়া। চুলের রংটা পাল্টে নিতে পারলে সে নিজেই যেত। বছরে 200 পাউন্ড কি 4টেখানি কথা, অথচ আমার চুল টকটকে লাল হওয়া সত্ত্বেও ঘর থেকে নড়ছি না। কিছুদিন ধরে কারবার ভালো চলছিল না। 200 পাউন্ড রোজগারের খবর শুনে খুব লোভ হলো। বললাম, ঝেড়ে কাশো তো বাবু, এক্সপ্লেইন করো ব্যাপারটা। ও তখন আমার হাতে বিজ্ঞাপনটা দিয়ে বলল, তার চাইতে আপনি নিজেই পড়ে দেখুন না। একজন লাল চুলে আমেরিকান কোটিপতি একটা লীগ প্রতিষ্ঠা করে, এই সেই রেড হেডেড লীগ। ভদ্রলোকের নিজের মাথার চুল লাল ছিল বলে লন্ডনের সব লাল চুল আলাদের জন্য দরদ একবারে উতলে উঠেছে। সামান্য গতর খাটির যাতে তারা 2 পয়সা পকেটে পায় সেই ব্যবস্থা করেছিলেন। টাকাটা দেওয়া হয় তার সম্পত্তির সুদ থেকে। দরখাস্ত করলেই চাকরিটা পাওয়া যাবে। এই শুনে তো আমার চক্ষু স্থির হয়ে গেল। সে কি লাখে লাখে লাল চুলের লোকেরা অ্যাপ্লিকেশন নিয়ে ছুটবে যে? মোটেই না। প্রথম কথা, বয়স কম হলে কিন্তু চলবে না। তারপর লন্ডনেরই বাসিন্দা হওয়া চাই, কেননা ব্যবসা করে টাকা কামিয়েছিলেন তিনি এখান থেকেই। তার চেয়ে বড় কথা হলো, চুলের রং শুধু লাল হলেই চলবে না, আগুন রাঙা লাল হওয়া চাই, ঠিক আপনার চুলের মতো। দরখাস্ত করলেই কিন্তু পেয়ে যাবেন কাজটা, যদি আপনি দরকার মনে করেন। দেখলাম অনেক খবরই রাখে স্পল্ডিং, কথাটাও মন্দ বলেনি।
আমার চুলের রংখানা দেখেছেন? ঠিক যেন আগুন আগুন। কাজেই সেদিন দোকান বন্ধ করে বেরিয়ে পড়লাম ওকে নিয়ে। গিয়ে মুন্ডু ঘুরে গেল গিয়ে আমার। কাতারে কাতারে লাল চুলো মানুষ দাঁড়িয়ে থাকতে দেখে। তবে হ্যাঁ, আমার মতো আগুন রাঙা চুল আর কারোরই নেই। হ্যাঁ, বুঝলেন কিনা? যেদিকে দু চোখ যায় কেবল লাল মাথা। এরই মধ্যে দিয়ে আশ্চর্য কৌশলে স্পল্ডিং আমাকে টেনে নিয়ে গেল সিঁড়ি বেয়ে অফিস ঘরের সামনে। সিঁড়িতেও লাইন দিয়ে দাঁড়িয়ে রইল লাল চুলোরা। কেউ কেউ মুখ কালো করে নেমে আসছে চাকরি না পাওয়ায়। অফিস ঘরে ঢুকে একজন লাল চুলোকে টেবিল চেয়ার নিয়ে নিজে বসে থাকতে দেখলাম। আমার চাইতেও রাঙা চুল। প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে তৎক্ষণাৎ নাকচ করছে দেখে মনটা দমে গেল। কিন্তু আমার পালাস্তে বুকটা নিচে উঠল। আমার প্রতি তার পছন্দ ভরা ওই চাহনি দেখে উঠে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে গাড় কাত করে বেশ করে দেখলো আমাকে। দু চারটে কথা জিজ্ঞাসা করার পর এসে দাঁড়ালো আমার সামনে। তারপর আচমকা আমার চুল খামচে ধরে এমন হ্যাঁচকা টান মারলো যে চেঁচিয়ে বেঁচিয়ে চোখে জল এনে ফেললাম। ভদ্রলোক লজ্জিত হয়ে বললে, সরি মিস্টার উইলসন, ভেরি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। আসলে দুবার ঠকেছি কিনা, রং করা চুল নিয়েও এসেছে অনেকে। এই বলে জানালার সামনে গিয়ে চিৎকার করে বলল, লোক পাওয়া গেছে, চাকরি আর খালি নেই, আপনারা এখন আসুন। হতাশ হয়ে সরে পড়ল সমস্ত লাল চুলোরা। ভদ্রলোক বললেন, মিস্টার উইলসন, প্লিজ বসুন। আমি এখানকার ম্যানেজার, নাম ডানকান রস। তা আপনি কি করতেন এর আগে? আমি বললাম, এই সামান্য একটা ব্যবসা। স্পল্ডিং বলে উঠল, সে কাজ আমি আপনার হয়ে করে দিতে পারবো মিস্টার উইলসন, নিশ্চিন্তে থাকুন। তা এখানকার কাজ কোথায়? 10টা থেকে 2টো পর্যন্ত। ভেবে দেখলাম এই মর্টগেজের ব্যবসা চলে সাধারণত সন্ধ্যের দিকে। সকালের দিকে আমার কোনো কাজই নাই। সেই ফাঁকে বাড়তি পয়সা স্বচ্ছন্দে রোজগার করতে পারবো। ব্যবসাটা স্পল্ডিংই দেখতে পারবে। বললাম, আমি রাজি। কত মাইনে? ওই ধরুন উইকে 4 পাউন্ড করে। কাজটা কি? কাজটা খুবই সামান্য। ওই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাটা আছে না, ওটা দেখে সে নকল করে যাবে। কালি কলম কাগজ কিন্তু সব আপনি নিয়ে আসবেন, কিন্তু ঘর ছেড়ে একদম কিন্তু বেরোতে পারবেন না, সেটা যে কোনো কাজই হোক। শরীর অসুখ হলেও কোনো কিন্তু ছাড় নেই। যদি কোনোদিন ডুব মারেন তাহলে কিন্তু চাকরিটা যাবে, এটা আপনাকে পরিষ্কার বলে দিলাম। শর্তটা কিন্তু পরিষ্কারভাবে উইলে লেখা আছে। বলুন তাহলে, কাল থেকে কি জয়েন করতে পারবেন? হ্যাঁ, আসতে পারবো। বিদায় জানিয়ে স্পল্ডিংকে নিয়ে আনন্দে প্রায় নাচতে নাচতে বাড়ি ফিরে এলাম আমি। বাড়ি ফিরে কিন্তু 7-5 ভাবতে গিয়ে মনটা আবার মুষড়ে পড়ল। এই জোচ্চোরের পাল্লায় পড়লাম নাকি? সামান্য এই কাজের জন্য এত টাকা কি কেউ দেয়? স্পল্ডিং অবশ্য সমানে উৎসাহ জুগিয়ে চলল আমাকে। পরের দিন কাগজ কলম কালি নিয়ে গেলাম সঙ্গে দপ্তরে। ডানকান রসও হাজির ছিলেন। আমাকে এ অক্ষর থেকে শব্দকোষ কপি করতে বসিয়ে বেরিয়ে গেল। কিন্তু মাঝে মাঝে এসে দেখে গেল ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। ছুটি দিল, তবে ঠিক 2টোর সময়। আবার সেই শনিবারে পেলাম 4টে পাউন্ড।
একদিনের জন্যেও কামাই না করে প্রতিদিন 10টা থেকে 2টো হাজিরা নিয়ে চললাম। তো ডানকান রস ক্রমশ আশা করিয়ে দিল। রোজ একবার আসতো, শেষকালে বন্ধই হয়ে গেল। আমি কিন্তু প্রতিদিন 10টা থেকে 2টো পর্যন্ত চালিয়ে গেলাম স্রেফ টাকার লোভে। কি জানি বাবা, একদিন না এলে যদি আবার টাকাটা খোয়া যায়। এইভাবে গেল 8টা সপ্তাহ। এই প্রায় শেষ করেই এনেছিলাম। এমন সময় আচমকা শেষ হয়ে গেল ব্যাপারটা। আজ সকালে কাজে গিয়ে দেখি দরজায় আমার তালা দেওয়া, তাই পিচ বোর্ডটা চলছে পাল্লায়। চারকোনায় একখানা পিচবোর্ড এগিয়ে দিলেন জ্যাবেজ উইলসন। আকারে নোট বইয়ের চাইতে বড় নয়। তাতে লেখা, রেড হেডেড লিগ উঠে গেল, অক্টোবর 9, 1890। জ্যাবেজ উইলসনের মুখের চেহারা দেখেই আমি আর হোমস কেউই হাসি সামলাতে পারলাম না। যাকে বলে একেবারে অট্ট হাসি, তাই হেসেই চললাম। একে তো ওই রকম লাল চুল ভদ্রলোকের, তার উপর আমাদের ছাদ কাঁপানো অট্টহাসি শুনে যেন আরও লাল হয়ে গেল চুলের গোড়া পর্যন্ত। চেয়ার ছেড়ে উঠতে উঠতে লাল মুখে বললেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। আমার দুরবস্থা দেখে এত মজা পাবেন যে আপনারা, সেটা আমি বুঝিনি। আমি যাচ্ছি। একরকম যেন হাত ধরে টেনে বসিয়ে দিল হোমস। বলল, আরে 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 বসুন বসুন বসুন, আহা চড়ছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনার কেস আমি নিলাম। আচ্ছা, ওই দরজায় যখন দেখলেন যে ওই পিচবোর্ডটা ঝুলছে, সেটা দেখার পর আপনি কি করলেন? নিচের তলায় বাড়িওয়ালা থাকেন, তার কাছে গিয়ে রেড হেডেড লিগের নাম করতে তিনি তো আকাশ থেকে পড়লেন। ডানকান রস নামটাও নাকি জীবনে শুনেননি, কিন্তু লাল চুলো চেহারার বিবরণ দিতেই চিনলেন। বললেন, সলিসিটার ভদ্রলোকের কথা বলছেন তো? ওর নাম তো উইলিয়াম মরিস। নিজের অফিস গুছানো না হওয়া পর্যন্ত আমার অফিসেই ছিলেন, কালকেই চলে গেছেন। 17 নম্বর কিং এডওয়ার্ড স্ট্রিটের অফিসে গেলেই দেখা পাবেন। গেলাম সেখানে, গিয়ে আবার বোকা হয়ে গেলাম। ঠিকানায় একটা কারখানা আছে, উইলিয়াম মরিস বা ডানকান রসের নামও কেউ শুনেনি। বাড়ি ফিরে স্পল্ডিংকে সব বললাম। ও বললে, কিন্তু তাতে আমার কি লাভ বলুন? চাকরিটা তো আর পাবো না। তাই ভাবলাম আপনার বুদ্ধি নিতে আসি। গরিব দুঃখীদের অনেক সাহায্য আপনি করেন জানি। বেশ করেছেন বেশ করেছেন, কিন্তু ব্যাপারটা যত সহজ ভাবছেন তত সহজ নয়, বেশ গুরুত্ব আছে। তা তো আছে, সপ্তাহে 4 পাউন্ড কি 4টিখানি কথা। কিন্তু কথা হচ্ছে, আমার পেছনে 32টা পাউন্ড খরচ করে এই ঠাট্টাটা করার কি দরকার ছিল বলুন দেখি? আচ্ছা, এই স্পল্ডিং লোকটা আপনার কাছে কতদিন কাজ করছে? মাসখানেক। তা ওকে কাজে নিলেন কিভাবে? বিজ্ঞাপন দিয়েছিলাম, অনেকেই এসেছিল। ওর চাহিদা দেখলাম সবচেয়ে কম। সস্তায় কিস্তি মেরেছেন বলতে পারেন। তার মানে বেশ। তা স্পল্ডিংয়ের চেহারাটা কীরকম? মাথায় খাটো, টাকুরটা, তরবরে, পরিষ্কার গাল, বয়স ওই বছর 30। কপালে একটা সাদা দাগ, অ্যাসিডে না পুড়ে গিয়েছিল। সোজা হয়ে বসল হোমস। কণ্ঠস্বরে প্রকাশ পেল উত্তেজনা। আচ্ছা, স্পল্ডিংয়ের দোকানের লতিতে কি ফুটো আছে? আছে আছে আছে। ছোটবেলায় নাকি একজন বেদে জোর করে কান নিধিয়ে দিয়েছিল। এখন স্পল্ডিং কোথায়? আমার এটেরায়।
আজ শনিবার, আশা করছি সোমবারের মধ্যেই কিছু একটা করতে পারবো। জাবেজ উইলসন বিদায় নিলেন। তারপর ওয়াটসন, কি বুঝলে বলো? কিচ্ছু বুঝলাম না, হেভি ধোয়াটে। যে মামলা বেশি ধোঁয়াটে মনে হয় তাতেই বরং ধোঁয়া কম থাকে, কিন্তু যে একেবারেই সাদা সিধে রহস্য তাতেই বেশি। মতলব কি তোমার? আপাতত তামাক খাওয়া, পরপর 3 পাইপ তামাক না খাওয়া পর্যন্ত একদম কথা বলবো না। এই বলে চেয়ারের উপর পা তুলে পাইপ কামড়ে একেবারে কুণ্ডলি পাকিয়ে বসে রইল অনেকক্ষণ। ভাবলাম বুঝি ঘুমিয়ে পড়ল। ঢুলুনি আমারও এলো, তারপরেই চমকে উঠলাম ওর লাফিয়ে ওঠায়। চলো ঘন্টা কয়েক সেন্টেন্স হলে বাজনা শুনে আসা যাক, সময় হবে। তবে চলো বেরিয়ে পড়া যাক। প্রোগ্রামে দেখছি জার্মান মিউজিকের সংখ্যাই বেশি। একদিক দিয়ে ভালো, অন্তত ওই ফ্রেঞ্চ বা ইটালিয়ান মিউজিকের চেয়ে ভালো। নিজেকে একটুখানি রিল্যাক্স রাখা যায়, এখন যেটা আমার সবচেয়ে বেশি দরকার। হোমস কিন্তু আগে বাজনার আসরে গেল না, গেল স্যাক্স কোবার্গ স্কোয়ারে। ভারী অপরিচ্ছন্ন অঞ্চল। কোণের একটা বাড়ির বোর্ডে লেখা আছে জাবেজ উইলসনের নাম। এটা নিশ্চয়ই তার বন্ধকি দোকান। হোমস সেই দিকে চোখ কুচকে তাকিয়ে রইল। তারপর দুই পাশের ইটের বাড়িগুলো দেখতে দেখতে মোড় পর্যন্ত এলো। ফের ফিরে এলো দোকানের সামনে। জোরে জোরে 2-3 বার লাঠি ঠুকলো দরজার কাছে। অমনি খুলে গেল দরজা। চৌকাঠে দাঁড়িয়ে বুদ্ধিদীপ্ত এক পুরুষ, দাড়িগোফ নিখুঁতভাবে কামানো, বলল, আসুন। না না থ্যাংক ইউ। আচ্ছা, এই স্ট্যান্ডে যাওয়ার রাস্তাটা বলতে পারেন? পথের হদিশ দিয়ে দুম করে দরজা বন্ধ করে দিল লোকটা। হোমস বলল, দেখলে তো ওয়াটসন, এরকম স্মার্ট লোক লন্ডনে আর 3 জন আছে। আর যদি বুকের পাটার কথা বলো তাহলে 3 নম্বর। রাস্তা জানতে চাইলে কেন? চেহারাটা দেখবার জন্য তো? না না, তবে ওর ট্রাউজার্সের ফাঁকটা দেখি। তাই নাকি? তা কি দেখলে হাঁটুতে? চা দেখবো বলে এসেছিলাম। আর ওই মেঝেতে লাঠি ঠুকলে কেন? এখন দেখবার সময় ওয়াটসন, কথা বলবার সময় নয়। এদিকের রাস্তা দেখা হয়েছে, চলো এবার পেছনে যাই। পেছনের রাস্তা কিন্তু জমজমাট, পথচারী আর যানবাহনের ভিড়। স্যাক্স কোবার্গ স্কোয়ারের নির্জনতার ঠিক বিপরীত। দুপাশে সারি সারি ঝলমলে দোকান। তীক্ষ্ণ চোখে চেয়ে রইল হোমস, যেন আপন মনেই বলল, তামাকের দোকানের পরেই খবরের কাগজের দোকান, ব্যাংকের পরেই রেস্তোরাঁ, তারপর বাড়ি, কারখানা। ইন্টারেস্টিং। ওয়াটসন চলো, এখানকার কাজ আপাতত শেষ। এবার একটু চোখ বুঝে তন্ময় হয়ে মিউজিক শোনা যাক, চলো। হোমস ভালো বেহালা বাজাতে পারে, ভালো বাজনা শুনতেও ভালোবাসে। নতুন নতুন সুর তুলতে তার উৎসাহের অন্ত নেই। বাজনার আসরে বসে সে যেন এক অন্য মানুষ হয়ে গেল। সত্যি নিজেকে হারিয়ে ফেলল গানের জগতে। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এক রহস্য সন্ধানী ব্যক্তি বলে তখন তাকে মনেই হলো না। এই সময়টাই কিন্তু শত্রু শিকারের জন্য মাহেন্দ্রক্ষণ। অসাধারণ বিশ্লেষণী শক্তি, খাপখোলা বাঁকা তরোয়ারির মতো রহস্যকে কচুকাটা করতে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায় এই রকম মুহূর্তেই। ওর চরিত্রের এই দ্বৈত রূপ আমি দেখেছি বলেই বুঝলাম শত্রুপক্ষের কপাল পুড়তে আর দেরি নেই। বাজনা শেষ হলো। রাস্তায় বেরিয়ে হোমস বলল, এই কোবার্গ স্কোয়ারে একটা সাংঘাতিক চক্রান্ত চলছে, বুঝলে? আমাকে একটু অন্য জায়গায় যেতে হবে, কিন্তু আজ রাত্রে তোমারও সাহায্য দরকার। আসবে তো? কটায় বলো? এই ধরো 10টা নাগাদ। ঠিক আছে, বেকার স্ট্রিটে দেখা হবে। আর হ্যাঁ, সঙ্গে তোমার
মিলিটারি রিভলভারটাও এনো, দরকার হতে পারে। বলেই সৎ করে মিলিয়ে গেল ভিড়ের মধ্যে। রেড হেডেড লিগের বিচিত্র কাণ্ডকারখানা আমি যা জানি সেও তা জানে, আমি যা দেখেছি সেও তা দেখেছে। তা সত্ত্বেও হোমস জেনে ফেলেছে একটা ঘোর ষড়যন্ত্র চলছে এবং এমনই বিপদের সম্ভাবনা যে পিস্তল পর্যন্ত রাখতে হচ্ছে। অনেক ভেবেও কুলকিনারা করতে পারলাম না, তাই হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম। যথাসময় গেলাম বেকার স্ট্রিটের বাড়িতে। দেখি ঘরে হাজির হয়েছেন একজন পুলিশ ইন্সপেক্টর আর একজন দামি পোশাক পরা বিষণ্ণ ভদ্রলোক। প্রথমজনকে আমি চিনি, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভ, নাম পিটার জোন্স। দ্বিতীয়জন অপরিচিত। পরিচয় করিয়ে দিল হোমস। ভদ্রলোকের নাম মিস্টার মেরিওয়েদার। নৈশ অভিযানে আমাদের সঙ্গে যাচ্ছেন। বেজার মুখে মিস্টার মেরিওয়েদার কিন্তু গজগজ করতে লাগলেন। দেখুন, নিয়ে যাচ্ছেন বটে, কিন্তু আপনারই বেকার পরিশ্রম হবে। 27 বছরে এই প্রথম শনিবারের তাস খেলাটা আমার হলো না, ঠিক আপনার জন্য। আরে মশাই, তাসের চাইতেও বেশি বাজি জিতবেন আজ রাতে। 30,000 পাউন্ড, 30,000 পাউন্ড। কম হলো? আর মিস্টার জোন্স পাবেন এমন একজনকে যাকে তিনি অনেক দিন ধরে খুঁজছেন। ও, তা কাকে খুঁজছেন মিস্টার জোন্স? তার নাম জন ক্লে। মানুষ খুন বলুন কি চুরি চামারি বলুন, ডাকাতি হোক কি জালিয়াতি হোক, সব বিদ্যেতেই সে তুখোর। বয়স কম, রাজবংশের ছেলে, উচ্চশিক্ষা পেয়েছে, কিন্তু নিজ পেশায় রপ্ত হয়েছে। আর যাতেই তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবো। চলুন এবার বেরোনো যাক। বলে শিকারের চাবুক নিয়ে পা বাড়ালো সিঁড়ির দিকে। পথে নেমে দুটো গাড়িতে উঠলাম 4 জনে। আমি আর হোমস রইলাম পেছনের গাড়িতে। বেশ কিছুক্ষণ মনের আনন্দে নানা রকম সুর বাজিয়ে চলল গোয়েন্দা বন্ধু। তারপর বলল, এসে গেছি। শোনো ওয়াটসন, এই মেরিওয়েদার লোকটা একটা ব্যাংকের ডিরেক্টর। আজকের অভিযানে ওর থাকা দরকার ওর নিজের স্বার্থে। আর জোন্সকে কেন শুনে নিলাম জানো? জোন্সকে নিলাম ওর বুলডগের মতো সাহস আর জেদের জন্য। সকালবেলা যে দোকানগুলোর সামনে দিয়ে গিয়েছিলাম সেই রাস্তায় নামলাম গাড়ি থেকে। মিস্টার মেরিওয়েদার আমাদের একটা সরু গলির মধ্যে দিয়ে নিয়ে গেলেন। তারপর ছোট্ট একটা দরজা খুলে ভেতরে ঢোকালেন। সেখান থেকে করিডোর পেরিয়ে লোহার গেট খুলে ঘোরানো পাথরের সিঁড়ি বেয়ে মাটির তলায় নামলেন। লোহার দরজা পেরিয়ে কিছু দূর গিয়ে ঢুকলেন একটা পাতাল ঘরে। সেখানে ঘর ভর্তি কেবল বড় বড় কাঠের বাক্স। আসবার পথে মেরিওয়েদার একটা ল্যাম্প জেলে এনেছিলেন। সেইটা মাথার উপর তুলে হোমস বলল, বিপদটা উপর থেকে আসছে না, নিচে থেকেও আসবে না। বলে ঠক ঠক করে মেঝেতে লাঠি ঠুকলেন মিস্টার মেরিওয়েদার। চমকে উঠলাম সঙ্গে সঙ্গে। আরে সর্বনাশ, মেঝেটা ফাঁপা মনে হচ্ছে না? ঘাটে এসে নৌকা ডুববে দেখছি আপনার জন্যে। বেশি কথা না বলে দয়া করে বাক্সের উপরে উঠে বসবেন। মিস্টার মেরিওয়েদারের মুখ লাল হয়ে গেল। গম্ভীর মুখে একটা কাঠের বাক্সে উঠে বসে রইলেন। হোমস তখন ল্যাম্প আর ম্যাগনিফাইং গ্লাস নিয়ে হুমড়ি খেয়ে পড়ল মেঝের ওপর। অনেকক্ষণ ধরে মেঝে পরীক্ষা করে উঠে দাঁড়ালো। বলল, হাতে এখনো ঘন্টাখানেক সময় আছে। জাবেজ উইলসন ঘুমিয়ে কাঁধে না হওয়া পর্যন্ত ওরা কাজে নামবে না। ওয়াটসন, কোথায় দাঁড়িয়ে আছো বুঝেছো তো? ব্যাংকের ভল্ট এটা। মিস্টার মেরিওয়েদার এই ব্যাংকের সর্বময় কর্তা। লন্ডনের ডাক সাইডে ক্রিমিনালরা হঠাৎ এই ভল্ট নিয়ে কেন উঠে পড়ে লেগেছে উনিই ভালো বলতে পারবেন। আরে সোনার জন্য, সোনা সোনা সোনা? হ্যাঁ, ফরাসি সোনা। ব্যাংক অফ ফ্রান্স থেকে আনিয়ে এই ভল্টেই রাখা রয়েছে আর্থিক অবস্থা ভালো করার জন্য। আনা হয়েছে মাসখানেক আগে, এখনো রয়ে গেছে এইসব বাক্সের মধ্যে। আমি যে বাক্সে বসে আছি এর মধ্যেও কিন্তু শীষের পাত দিয়ে মুড়ে সোনা রাখাই আছে। এত সোনা কোনো ব্যাংকে থাকে না, আমার মনে হয় নেই। ব্যাংকের আড়ালে লুকিয়ে থাকুন প্রত্যেকে। ওরা বেপরোয়া, ডেসপারেট। আমাদেরও সেই রকম প্রিপেয়ার থাকতে হবে। আপাতত আমি লণ্ঠনে ঢাকা দেব, ঘর অন্ধকার করব, কিন্তু যখনই আমি আলো ফেলব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আড়াল থেকে বেরিয়ে পড়বেন। আর ওয়াটসন,
যদি দেখো ওরা গুলি চালাচ্ছে, নির্দ্বিধায় তুমিও গুলি চালাবে। রিভলভার বার করে কাঠের বাক্সের ওপর রেখে আড়ালে বসে পড়লাম। হোমস ঘর অন্ধকার করে দিল। সে কি অন্ধকার! পাতাল ঘর বলেই যেন আরও বেশি অন্ধকার মনে হচ্ছে। কোনো ভাষায় সে অন্ধকারের বর্ণনা করা যায় না। তেল পোড়া গন্ধটা নাকে ভেসে আসায় বুঝলাম বাতি এখনও জ্বলছে, সময় মতো আলো দেখা যাবে। ফিসফিস করে হোমস বলল, এদিকে তাড়া খেয়ে পালালে বেরোবার পথ কিন্তু একটাই, স্যাক্সকোবার্গের সেই বাড়ি। মিস্টার জোন্স, যা করতে বলেছি করেছেন তো? আপনি নিশ্চিন্ত থাকুন, একজন ইন্সপেক্টর আর দুটো কনস্টেবল পোস্ট করা আছে। ফ্যান্টাস্টিক। সব পথ বন্ধ। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোমার বুধিব পরাণ। এবার শুধু প্রতীক্ষা। প্রতীক্ষা বলে প্রতীক্ষা? ওত পেতেছিলাম প্রায় 1.25 ঘন্টা, কিন্তু তখন মনে হয়েছিল যেন পুরো রাতটাই কাবার হয়ে গেল। ঘর নিস্তব্ধ, ফলে প্রত্যেকের বুকের খাঁচায় সচল হৃদযন্ত্রের আওয়াজ, ঘরের মধ্যে যেন থুপথাপ শব্দ শোনা যাচ্ছে। একে তো অন্ধকার, তার ওপর উৎকণ্ঠা। স্নায়ুর অবস্থা চরমে পৌঁছেছে। হঠাৎ একটা রোশনাই দেখা গেল মেঝেতে, সামান্য একটা আলোর রেখা, অতি ক্ষীণ। পাথরের জোর ভেদ করে আলোক রশ্মি অন্ধকারের বুকে প্রকট হয়ে উঠল। এতটুকু শব্দ শোনা গেল না, কিন্তু হলদেটে আলোর পরিধি বেড়েই চলল। দেখা গেল একটা গর্ত। মেয়েলি হাতের মতো একটা সাদা হাত বেরিয়ে এলো সেই ফুটো দিয়ে। মিনিট খানেক বাদে হাতটা অদৃশ্য হয়ে গেল। তার কিছুক্ষণ পরেই সশব্দে উল্টে পড়ল একটা বড় সাইজের পাথর। চারকোনা গর্ত দিয়ে ঠিকরে এলো ল্যাম্পের আলো। বাচ্চা ছেলের মুখের মতো একটা মুখ উকি দিল সেই গর্ত দিয়ে। এদিক ওদিক তাকিয়ে ছটফট করে উঠে এলো মেঝেতে। তারপর টেনে তুলল আরেকজন হালকা চেহারার পুরুষকে। এর চুল টকটকে লাল রঙের। বাতাসের মতো সুরে শেষ ব্যক্তি বলল, আরে সর্বনাশ, পালা পালা আরছি, লাফিয়ে পড়ো গর্তে। কিন্তু পালানোর আর সময় কোথায়? বাঘের মতো লাফিয়ে গিয়ে তার জামার কলার খামচে ধরল শার্লক হোমস। রিভলভারের নল ঝলসে উঠতেই, সপাং শব্দের চাবুক হাঁকড়াতেই ঠিকরে গেল রিভলভার। পরপর আওয়াজ হলো। আর্চির জামা ছিঁড়ে যাওয়ায় জোন্সের হাত ফসকে গর্তে লাফিয়ে পড়েছে সে। শান্ত গম্ভীর কণ্ঠে হোমস বলল, জন ক্লে, তোমার খেল এবার খতম হয়েছে। কিন্তু আমার ফ্রেন্ডকে তো ধরতে পারেননি। তার জামার খানিকটা কাপড়ই শুধু পেয়েছেন আপনি। না না না, তার জন্যে তুমি কিছু ভেবো না। তার জন্যে তোমার সুরঙ্গের মুখে দাঁড়িয়ে আছে 3 জন। ডোন্ট ওয়ারি। বাহ, চমৎকার নিখুঁত কাজ হয়েছে দেখছি। হ্যাঁ তাই? থ্যাঙ্কস। তোমারটাও কিন্তু কম নিখুঁত হয়নি। তোমার ওই রেড হেডেড লিগের আইডিয়াটা সত্যি প্রশংসা করার মতো। এই বন্ধুর জন্য খারাপ লাগছে? ডোন্ট মাইন্ড, শিগগিরই দেখা পাবি। এখন আয় তো, হ্যান্ডকাপটা পরিয়ে দিই। খবরদার, মনে রাখবেন আমার গায়ে রাজ রক্ত বইছে, আর ওই নোংরা হাতে ছোবেন না আমাকে। ততক্ষণে কবজিতে লেগে গেছে হাত করা। তা সত্ত্বেও তরপানি কমল না জন ক্লের। বাজে কথা একদম বলবেন না, মাস্টার বলে ডাকবেন, আর সবসময় প্লিজ প্লিজ করে কথা বলবেন। বেশ, তাই ডাকবো হুজুর। এখন দয়া করে ওঠ, তোকে লকাবে ভরি। বাহ, এই তো চাই। বলে বাতাসে মাথা নাড়িয়ে আমাদের সবাইকে অভিবাদন জানিয়ে জোন্সের পেছন পেছন বেরিয়ে গেল জন ক্লে। গদগদ কণ্ঠে মেরিওয়েদার বললেন, মিস্টার হোমস, আপনি যে আমাদের কি উপকারটাই না করলেন। ব্যাংক লুটের এরকম আশ্চর্য চেষ্টা আজ পর্যন্ত আমি দেখিনি। শুধু আপনার জন্যই বানচাল হয়ে গেল ওদের কনস্পিরেসি। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার হোমস। জন ক্লের সঙ্গে আমার একটু বোঝাপড়া বাকি ছিল, তাই সেটাও চুকিয়ে নিলাম। এতে আমার কিছু খরচপত্র হয়েছে বটে। ব্যাংক থেকে একটু সেগুলো দিয়ে দিলে বাধিত হতাম আর কি।
আর আমার সবচেয়ে বড় লাভ হলো ওই রেড হেডেড লিগের এই অসাধারণ মামলার সুরাহা করা। পরদিন সকালবেলা বেকার স্ট্রিটের ঘরে বসে মদ্যপান করতে করতে হেয়ালি ব্যাখ্যা করল শার্লক হোমস। রেড হেডেড লিগের বিচিত্র বিজ্ঞাপন ছাপিয়ে শব্দকোষ নকলের অছিলায় রোজ 4 ঘন্টা একটা ঘরে বসিয়ে রাখার একটাই উদ্দেশ্য, নিজের বাড়ি থেকে মাথামোটা বন্ধকি কারবারিকে সরিয়ে রাখা। 4 পাউন্ডের লোভ বড় কম নয়। আর জাবেজ উইলসনের মাথার লাল চুল দেখে আইডিয়াটা মাথায় আসে শয়তানদের। দুজনে মিলে বড় করে রেড হেডেড লিগের নাম করে বেচারিকে সরিয়ে রাখলো তার বাড়ির বাইরে। কিন্তু কেন? আর্থিক অবস্থা তার ভালো নয়, কারবারও ছোট, কাজেই বাড়ির মধ্যে তেমন ধন্দৌলত নেই। আর সেরকম কোনো সুন্দরী মেয়েও নেই যে প্রেম করার জন্য বাড়ির মালিককে বাড়ি থেকে সরাতে হবে। তাহলে নিশ্চয়ই আসল কাণ্ডটা ঘটছে অন্য কোথাও, ষড়যন্ত্র চলছে এই বাড়িতেই। তারপর যখন শুনলাম মাটির তলার ঘরে ফটো ডেভেলপ করতে যায় কর্মচারী, তখনই রহস্য তিমিরে আলো দেখতে পেলাম। চেহারার বর্ণনা শুনেই বুঝলাম লন্ডনের বড় অপরাধীদের মধ্যে সেও একজন। 2 মাস ধরে রোজ 4 ঘন্টা হিসেবে মাটির তলার ঘরে সে কি করেছে? নিশ্চয়ই সুড়ঙ্গ খুঁড়েছে, এবং সে সুড়ঙ্গ অন্য বাড়িতে যাওয়ার জন্য। ঘটনাস্থলে পৌঁছে লাঠি ঠুকে দেখলাম সুড়ঙ্গটা বাড়ির সামনে নয়, পেছনে। সামনে যে নয় সেটা নিজের আওয়াজ শুনে বুঝলাম। আর কর্মচারী বেরিয়ে আসতেই দেখলাম হাঁটুতে মাটি লেগে কিনা। সত্যিই লেগে আছে। ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসে মাটি খুঁড়লে যেরকম অবস্থা হয় প্যান্টের, অবিকল সেরকম। আমরা কেউ কাউকে চাক্ষুষ দেখিনি বলেই এই ঝুঁকিটা নিলাম। বাড়ির পেছনে গিয়ে দেখলাম রাস্তা পেরোলেই ব্যাংক। তখন আর কোনো সন্দেহই রইল না। তোমাকে বাড়ি পাঠিয়ে সোজা গেলাম স্কটল্যান্ড ইয়ার্ড আর ব্যাংক ডিরেক্টরের কাছে। কিন্তু জানলে কি করে যে সেই দিনই ওরা আসবে? ওই লিকটা তুলে দেওয়া নোটিশ দেখে। অর্থাৎ জাবেজ উইলসনকে বাড়ি থেকে সরিয়ে রাখার দরকার নেই, সুড়ঙ্গ খোঁড়া হয়ে গেছে। এবার সোনা লুট করা দরকার, এবং সেটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। সেদিক দিয়ে শনিবার প্রশস্ত সময়, কেননা পালাবার জন্য 2 দিন হাতে পাওয়া যাবে। ওই সব ভেবেই শনিবারের ফাঁদ পাতলাম। চমৎকার! এ যে দেখছি যুক্তির শেকল, ফাঁক নেই কোথাও। এসব মামলা হাতে নিলে একঘেয়েমি থেকে বাঁচা যায়, এটাই আমার বড় লাভ। সেই সঙ্গে মানুষ যাত্রারও কত মঙ্গল হলো বলো তো। তা হয়তো হলো, কিন্তু মানুষের থেকেও বড় হলো তার কীর্তি, যা থেকে যাবে। শেষ হলো আজকের নিবেদন দ্য রেড হেডেড লিগ। শিল্প নির্দেশনায় এবং ডক্টর ওয়াটসনের ভূমিকায় সোহম ঘোষ, শার্লক হোমসের ভূমিকায় সৌভিক সাধুখা, জাবেজ উইলসনের ভূমিকায় সুফল চক্রবর্তী, ইন্সপেক্টর জোনসের ভূমিকায় অরিন্দম রায়, পোস্টার ডিজাইনে সায়ন দে, সহ সম্পাদনায় এবং ভিনসেন্ট স্পন্ডিং ও জন ক্লের ভূমিকায় সুমন্ত দাস, সমগ্র সম্পাদনা এবং সাউন্ড এফেক্টসে সত্যব্রত দাস, স্ক্রিপ্ট, অডিও রূপান্তর এবং সমগ্র পর্ব পরিচালনায় ও ডানকান রস এবং মিস্টার মেরিওয়েদারের ভূমিকায় সমীরণ শীল, এবং গল্পের সূত্রধর আমি কঙ্কা বণিক। শুনতে থাকুন গল্প, কথা ও কাহিনী